অর্থনীতি শুধু কিছু সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবনযাত্রা এবং শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের মানুষের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যতই জটিল মনে হোক না কেন, এর প্রভাব আছে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির সৌজন্যে বাণিজ্য সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি ইলিয়াস হাসান। কর এবং ভ্যাট মওকুফের সুবিধা আমরা আসলে জাহাজ পরিবহন খাত থেকে তুলে নিয়েছি, এটার কারণটা কি? আমরা কি এই খাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি? না, ধন্যবাদ আমাকে এখানে সংযুক্ত করার জন্য। অ্যাকচুয়ালি আমরা জাহাজের স্বয়ংসম্পূর্ণ এখনো হয়নি। আমাদের কিন্তু সামনে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে এখনো আমরা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। আমরা সেই সম্ভাবনার পথে আমরা হাঁটছিলাম। তবে মাঝখানে এই যে ট্যাক্স এবং ভ্যাটের যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, যেটা শুনলাম, এবং যে যারা জাহাজ মালিক সম্প্রদায় আছেন তারা কিন্তু এই বিষয়টাকে কিন্তু সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যে আমাদের যে ট্যাক্স এবং ভ্যাট এই জায়গাটাতে কমিয়ে আনলে পরে যে তাদের যে সম্ভাবনা ছিল, আগে যে জাহাজের আমাদের সংখ্যা ছিল তার থেকে কিন্তু অনেক বেশি সংখ্যা ইতিমধ্যে আমরা দেখেছি। প্রায় 100টা জাহাজ আমাদের বাংলাদেশের পতাকাবাহী জাহাজ আমরা ছাড়িয়ে গেছি। তার মধ্যে বেশ কিছু বাল্কের খোলা জাহাজ আছে, প্লাস কিছু আপনার বিভিন্ন কেমিক্যাল জাহাজ আছে, কাছাকাছি আবার আমাদের কিছু কন্টেনার পরিবাহিত করার মতো জাহাজও তৈরি হয়েছে। তো এই যে সম্ভাবনাময় খাতটাকে এটাকে কিন্তু আমাদেরকে অব্যাহত রাখতে হবে, এবং এই অব্যাহত রাখার জন্যে সরকারের যে পলিসি সেই পলিসিটা ব্যবসা বান্ধব পলিসি হতে হবে, যাতে করে আমাদের এই খাতে যত বেশি আমাদের উদ্যোক্তারা এগিয়ে আসবেন তত বেশি আমরা এই শিপিং খাতটাকে আমরা আরও অনেক বেশি উচ্চমাত্রায় নিয়ে যেতে পারবো, আরও বেশি আমাদের ব্যবসায়িক বান্ধব একটা পরিবেশ তৈরি হবে। কারণ আপনারা জানেন আমরা আমদানি এবং রপ্তানি নির্ভর একটি দেশ। আমাদের দেশ থেকে যত বেশি আমরা আমাদের জাহাজ আমাদের পণ্যের প্রায় 90 থেকে 93% পণ্যই কিন্তু আমাদের এই জাহাজ নির্ভর বিজনেস। এই জাহাজের সংখ্যা যত বেশি বাড়বে তত আমাদের দুই দিকটা লাভ হবে। একটা হলো পণ্য পরিবহনে আমাদের যে ইনকামটা হবে সেই ইনকামটা কিন্তু আমাদের দেশেই থেকে যাবে। এটা হলো আমাদের আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত আমাদের আমদানি রপ্তানির জন্য আমরা দেশীয় থেকে 11% নিজেদের পরিবহনের মাধ্যমে করি, বাকি 89%ই কিন্তু আমরা বিদেশি জাহাজের মাধ্যমে আসলে করে থাকি। এতে আমদানি রপ্তানির শতভাগ যদি আসলে আমাদের দেশের জাহাজ দিয়ে করতে পারতাম, তাহলে আমাদের দেশে নাকি 900 জাহাজ প্রয়োজন, সেখানে আমাদের আছে মাত্র 100টি। মানে এখানে তো আসলে আমাদের জাহাজ সংখ্যা বাড়ানোর দিকে সরকারের নজরটা দেওয়া উচিত। তার মধ্যে আমরা শুনেছি যে বেশ কিছু জাহাজ, 2টা জাহাজ এর মধ্যে নষ্ট হয়েছে, সেটি পড়ে আছে। কি বলবেন আসলে? এই জায়গাগুলোতে আমি বলছিলাম যে যত বেশি সংখ্যা জাহাজ বাড়বে, আমাদের এই জাহাজগুলো যেই রুটেই চলুক না কেন, বাংলাদেশের পণ্য পরিবহন করুক কিংবা অন্য দেশের পণ্য অন্য দেশ থেকে এক দেশ থেকে ভিন্ন দেশে যদি পরিবহন করে, কিন্তু আয়টা কিন্তু আমাদের দেশের জাহাজ মালিকানা থাকাতে আয়টা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের বাংলাদেশে ডলারই বাংলাদেশে আসবে। তার সাথে আরেকটা জিনিস যেটা আমি বলছি, সেখানে আমাদের একটা বিশাল সম্ভাবনার দিক হলো আমাদের যত জাহাজের সংখ্যা বাড়বে, আমাদের দেশীয় যারা নাবিক আছে তারা নাবিকের কিন্তু একটা কর্মসংস্থানের জায়গা হচ্ছে। আপনারা জানেন যে নাবিকদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার বৈদেশিক মুদ্রায় কিন্তু তাদেরকে আপনার বেতন ভাতা ইত্যাদি পরিশোধ করতে হয়। এই যে বেতন ভাতা যে পরিশোধ করতে হয়, সেই বেতন ভাতা আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের নাবিক যদি সেই জাহাজগুলোতে চাকরি পায়, সুযোগ পায়, কর্মসংস্থানের সুযোগ পায়, তাহলে কিন্তু তাদেরও একটা বিশাল আয়ের একটা সম্ভাবনা তৈরি হলো। এবং সেই আয়গুলোও কিন্তু আমাদের দেশের যেহেতু এই নাবিকরা চাকরি করছেন, তারা রেমিটেন্সটা কিন্তু বাংলাদেশেই চলে আসতেছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা বৈদেশিক একটা বিশাল আয়ের, এটা কিন্তু আমরা অনেক সময় যদি সংখ্যায় আমরা নাও দেখতে পারি, কিন্তু একটা হিসাবে দেখা যায় যে আমাদের দেশে যদি আমরা যদি 1000 থেকে 1200 লোক যদি আমাদের এইসব জাহাজগুলোতে চাকরি করে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক আপনার $1 মিলিয়ন কিন্তু বিজনেস, $1 মিলিয়ন কিন্তু। তার বাইরে কি আমরা আসলে জাহাজ ভাড়া দেওয়ার মাধ্যমে কি বৈদেশিক আয় করতে পারি না? সেই সুযোগটা কি থাকে না? সেটাই আমি বলছিলাম যে আমাদের যদি বাংলাদেশের মালিকানাধীন জাহাজই থাকে, সেই জাহাজ যেই রুটে চলাচল করুক না কেন, ধরেন আমি একটা উদাহরণ হিসেবে বললাম, মিডল ইস্টের কোনো একটা দেশ থেকে পণ্য নিয়ে সে ব্রাজিলে গেল, ব্রাজিলে যাক, আবার ব্রাজিল থেকে সে পণ্য নিয়ে হয়তো আরেকটা দেশে গেল, সিঙ্গাপুরে আসলো, যেই দেশেই চলাচল করুক না কেন, যেহেতু জি বুঝতে পারছি। জি, আমরা তো অন্তর্বর্তী সরকারের শেষ সময় দেখলাম যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আরো 3টি জাহাজ কিনবে এমন ঘোষণা এসেছিল, সেগুলোর কি অবস্থা? সেগুলোকে আদৌ কেনা হয়েছে এখন পর্যন্ত?
না, আমরা যতটুকু জানি যে সেটি এখনো প্রক্রিয়াধীন আছে। মাঝখানে যে আগে একটা জাহাজের অর্ডার দিয়েছিল তারা বোধহয় স্থগিত রেখেছে, আমি যতটুকু জানি, যদি ভুল না করে থাকি। তাহলে আমার মনে হয় এই জায়গাগুলোকে আবার নতুন করে চিন্তা ভাবনার একটা সময় এসছে। আমাদের যে জাহাজ পরিচালনা এবং জাহাজ যে আমাদের আরও বৃদ্ধি করার যে একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু আমাদের যারা বড় বড় আমাদের দেশের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে এবং যারা এই সেক্টরে ইনভেস্ট করতে আগ্রহী, তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে প্রয়োজনে আমাদের যে ট্যাক্স এবং ভ্যাট অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, সেই সুযোগ সুবিধাগুলো তাদেরকে বৃদ্ধি করে দিয়ে যদি এইটাকে কাজে লাগানো যায়, 1% ট্যাক্স বা ভ্যাট বা যে সামান্য কিছু আপনার অর্থনৈতিকভাবে যদি আমাদের রাজস্ব আয়ের হতো একটা অংশ দেখা যাবে হয়তো স্বাভাবিকভাবে কমে গেছে, কিন্তু আমাদের একটা বিশাল আয় কিন্তু অন্য দিক থেকে কিন্তু জাহাজ একটা আপনার যদি চলাচল করতে পারে, একটা নতুন জাহাজ যদি আমাদের কোনো রুটে চলাচল করে, সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল পরিমাণ আয় কিন্তু আমাদের দেশে। তার বাইরেও আমরা যতটুকু জানি যে সম্প্রতি আন্তর্জাতিক রুটে যে নানা ধরনের সংকট ছিল যুদ্ধ এবং উত্তেজনার কারণে, ইতিমধ্যে জাহাজের ভাড়া অনেক বেড়ে গেছে, সেটির বর্তমান অবস্থা আসলে কেমন? না, এটি একটা আপনার অনেকটা এই যুদ্ধকালীন সময় বা অন্যান্য বিপর্যয়ের সময় এই ধরনের সারা পৃথিবীতেই ধরনের ঘটনাগুলো ঘটে, যে আপনার যখনই কোনো কোথাও বৈশ্বিক যুদ্ধ কিংবা আপনার যখন কোনো ক্রাইসিস হয়, সেই সময় আপনার তেলের দাম বেড়ে গেলে জাহাজের ভাড়াও বেড়ে যায়। এটা মানে অনেকটা স্বাভাবিক ঘটনার মতোই, এটাকে মানে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই, কারণ এটা তেলের সাথে জাহাজের একটা বিশাল মানে যেহেতু জাহাজগুলো ফুয়েলের উপরে নির্ভর করে চলাচল করে, ফুয়েলের দাম বেড়ে গেলে আপনার ফ্রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা স্বাভাবিক। এটাকে মেনে নিয়েই কিন্তু আমাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে এটা ব্যবসা করতেই হবে, সারা বিশ্বে কিন্তু এটা ঘটে। তো আমরা যেটা বলছি যে এগুলো মূল ব্যাপার না, সারা বিশ্বে যা হবে আমাদের জন্য তাই হবে, কিন্তু আমাদের যদি নিজস্ব জাহাজ থাকে তাহলে আমাদের যেই সুযোগগুলো মানে সম্ভাবনাগুলো তৈরি হয়, সেই সম্ভাবনাগুলোকে যদি আমরা যারা বন্দর ব্যবহারকারী আছি, আমরা যারা এই ব্যবসাতে যারা ইনভেস্ট করতে আছে, তাদেরকে নিয়ে যদি আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারা যদি নতুন করে আবার চিন্তা ভাবনা শুরু করে যে কিভাবে এই সেক্টরগুলোকে এগিয়ে নেওয়া যায়। শুধু অর্থাৎ আপনি বলছেন যে এই কর এবং এই ভ্যাট সুবিধাগুলো আসলে আরো বর্ধিত করতে হবে, বরং এতে আমাদের বিনিয়োগকারীরা আগ্রহী হলে আমাদের দেশের জাহাজ সংখ্যা বাড়বে, সরকার সেই ব্যাপারে নজর দিতে হবে। এই পর্যায়ে আপনার কথাটা ক্লিয়ার থাকলে আমরা একটা বিরতি নিতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, চলছে বাণিজ্য সংলাপ। আবারও স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে, আপনাদের সঙ্গে আছে আমি রিয়াজ হাসান। স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনা কি বাংলাদেশের নতুন? এই শিল্প নিয়ে কেন আমরা এত অনিরাপত্তায় ভুগি সব সময়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা অত্যন্ত দুঃখজনক, এই যে অনেকগুলো প্রাণ এখান থেকে আপনার চলে গেল, এটা আমাদের জন্য মর্মান্তিক একটা ঘটনা। এর আগেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, তো নানানভাবে কিন্তু আমরা চেয়েছিলাম যে এগুলো একটা সঠিকভাবে তদন্ত এবং এগুলো জাহাজ কাটার যে কতগুলো নীতিমালা আছে, সেই নীতিমালাগুলো যদি পরিপূর্ণভাবে ফলো করা হয়, তাহলে কিন্তু এই ধরনের বিপর্যয় থেকে কিন্তু এড়ানো সম্ভব ছিল। তবে এখনও যেহেতু আমরা পুরোপুরি ঘটনাটা জানি না কী কারণে আপনার এই দুর্ঘটনাটা ঘটেছে, আমরা চাই যে শক্তিশালী একটা তদন্ত টিম গঠন করা হোক এবং তদন্ত করে আমাদের যারা এই যে ঘটনাটা হলো তার একটি সঠিক নির্দেশনা এবং দিক নির্দেশনা তৈরি করে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা এড়ানো যায়, সেগুলোর জন্য কি কি করণীয় সেই বিষয়গুলো কিন্তু আইডেন্টিফাই করে একটি। কিন্তু এই বিষয়গুলো নিয়ে তো অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে, এই আলোচনা তো নতুন নয়। আমরা জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের নিরাপত্তা, প্রকৃতির নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরে আলোচিত। এই শিল্প অবশ্যই আমাদেরকে অনেক ইনকাম দিচ্ছে, কিন্তু কেন আমরা নিরাপত্তা নিয়ে এত উদাসীন থাকছি? সেটি তো আসলে একটা নিয়ম নীতির আওতায় আনা উচিত এবং কঠোর নিয়ম নীতি। কি বলবেন আপনি? হ্যাঁ, অবশ্যই একটা কঠোর নিয়ম নীতি অবশ্যই আছে, সেগুলোকেও পরিপালন করা উচিত। এবং এই যে দুর্ঘটনাটা ঘটেছে মাঝখানে, যে আমাদের অনেকগুলো প্রাণহানি হলো, এই বিষয়টাকে নতুন করে তদন্তে এনে আমার মনে হয় যেহেতু একটা নতুন সরকার এসছে,
তাদের সামনে একটি ভিশন নিয়ে এগুচ্ছে এবং আমার ধারণা অনেকগুলো যে মাঝখানে কিছু আপনার নিয়ম অনিয়ম যেগুলো ছিল সেগুলোকে দূর করে, যাতে করে এগুলোকে আরও নতুন করে একটা শক্তিশালী একটি টিম করে এবং একটা তদন্ত টিম করে যদি এগুলোকে ফাইন্ড আউট করা যায় যে কি কি কারণগুলো, বিশেষ করে আমরা শুনেছি এটা যে একটা গ্যাসের প্রভাবেই কিন্তু অনেকগুলো প্রাণহানি ঘটেছে, যে বিষাক্ত গ্যাস জাহাজের মধ্যে, এই জাহাজ কাটার জাহাজের কিন্তু একটা জাহাজ কিন্তু বিশাল বড় একটা প্রতিষ্ঠান, এর মধ্যে নানান ধরনের কেমিক্যাল থাকে, নানান ধরনের পণ্যবাহী জিনিসপত্র থাকে, সেগুলো অনেকদিন পর্যন্ত পড়ে থাকলে নানান ধরনের ওই জায়গাতে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে, কিংবা বিষাক্ত গ্যাস এর আগে পরিবহন করে থাকলে সেগুলো জমা থাকতে পারে, নানান কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটতে পারে, ইভেন অগ্নিসংযোগও ঘটতে পারে। তাই এগুলো কাটার আগে যে বিশেষ সতর্কতাগুলো আছে সেগুলোকে অবলম্বন করা মানে অবশ্যই করণীয়। সেইখানে আমাদের অন্যান্য যে সংস্থাগুলো আছে, ফায়ার সার্ভিস সহ নানান বিষয়গুলো যারা এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে যদি আবার একটি নতুন কমিটি করে একটি নীতিমালা এবং সুষ্ঠু একটি আপনার তদন্ত কমিটি করে যদি এটাকে ফাইন্ড আউট করা যায় যে কী কারণে এই ঘটনা ঘটেছে, এবং সেটির অবশ্যই যদি কোনো গাফিলতি থাকে তাদেরকে শাস্তির আওতায় এনে এবং একটি নতুন গাইডলাইন যদি আমাদেরকে দেওয়া যায়, যাতে ভবিষ্যৎ করে আরও যে জাহাজগুলো পাইপলাইনে আছে কাটা হবে সামনে, সেই জাহাজগুলোতে যেন এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা এড়াতে পারি, এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখেই যদি একটি শক্তিশালী একটি টিম গঠন করা যায় এবং ব্যবস্থাপনাগুলো গড়ে তোলা যায়, তাহলে আমরা বোধহয় ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা এড়াতে পারবো। জি, যেহেতু আমরা প্রসঙ্গক্রমে এই জাহাজ ভাঙা শিল্প নিয়ে আলোচনা করছি, আমরা জানি যে এই খাতে শ্রমিকদের নানা ধরনের সংকট থাকে। অনেক শ্রমিক আসলে একটা পরীক্ষায় গবেষণায় দেখা গেছে তারা একটা সময় অসুস্থ হয়ে পড়ে, তাদের চোখের সমস্যা হয়, তাদের শ্বাস প্রশ্বাসজনিত নানা ধরনের সংকট তাদের হয়। এই যে এইটা তো আসলে শ্রমিকদের জন্য এক ধরনের এটাকে বাড়তি, শ্রমিকদের জন্য আরো বাড়তি নিরাপত্তা নেওয়ার কি সুযোগ আছে না? আপনি কি বলবেন আসলে? আচ্ছা, এগুলো বিষয়গুলো নিয়ে কিন্তু নানানভাবে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আমাদের এগুলো সেমিনার এবং হয়। আপনি হয়তো খেয়াল করে থাকবেন বা গুগলে বা অন্য কিছুতে আপনার সার্চ দিলে দেখতে পাবেন যে বার্সেলোনাতে যে এখানে আপনার সমুদ্রের পাড়ে ওদের একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা শুধুমাত্র আপনার বাংলাদেশের যে এই যে জাহাজ কাটা, সেই জাহাজ কাটার উপরে একটা মিউজিয়াম ওখানে করা আছে। সেখানে বাংলাদেশের অনেক পুরনো নৌকা থেকে আরম্ভ করে কীভাবে জাহাজ কাটে, শ্রমিকরা কীভাবে কাজ করে, তাদের এখানে আমাদের যে অপ্রাপ্তবয়স্ক শ্রমিক এবং নারীরা এখানে বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত আছে, সেই ধরনের একটা মিউজিয়ামও কিন্তু সেখানে করা আছে। ওই মিউজিয়ামটা আমি নিজে ব্যক্তিগতভাবে ওখানে দেখেছিলাম, কিন্তু আমি খুব হ্যাপি হতে পারিনি, কারণ ওইখানে আজ থেকে প্রায় অনেক বছর থেকে যে আমাদের কাটার যে বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং পদ্ধতিগুলো এখানে তুলে ধরা হয়েছে, তাতে করে আমাদের দেশেরও কিন্তু কিছুটা ইমেজ কিন্তু ওখানে ক্ষুণ্ণ হয়। যেহেতু কেউ অন্য দেশের লোকজন ওইটা অবশ্যই সারা বিশ্বের যারা টুরিস্ট আছে তারা অনেকেই ওই জায়গাগুলো আপনার দেখে, মিউজিয়াম হিসেবে ওখানে ঘুরতে যায়। তো ওটাতে কিন্তু আমাদের দেশের একটা ভাবমূর্তি আমাদের ক্ষুণ্ণ হয়। তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু আমাদের যে বাংলাদেশের এই শিল্পটাকে আমরা একটা মানে চ্যালেঞ্জের মুখে নিয়ে আসছি। তা আমার মনে হয় এখনও যেহেতু অতীতে এই বিষয়গুলোকে আমরা এড়াতে পারি নাই, তো এখনই রাইট টাইম যে এই যে ঘটনাটা ঘটেছে ভবিষ্যতে যেন আর কোনো ধরনের ঘটনা না ঘটে, এখন থেকে যদি শক্তিশালী একটি টিম গঠন করে যদি সরকার সেই ব্যবস্থাপনাগুলো তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের সামনে, আমি যতটুকু জানি, যেহেতু জাহাজ কাটা শিল্পের সাথে আমি তেমন একটা জড়িত নাই, তারপরেও আমি যতটুকু জানি যে আমাদের এই ইয়ার্ডগুলোকে গ্রিন ইয়ার্ড করার একটি বাধ্যবাধকতামূলক একটা চাপ আছে বাংলাদেশের উপরে। তো অনেকগুলো আপনার ইতিমধ্যে গ্রিন হয়েছে অনেকগুলো ইয়ার্ড, আর বাকি অনেকগুলো এখনও হওয়ার পথে। তো এগুলোকে আমার মনে হয় এখনই সেগুলো বাস্তবায়ন করার জন্য একদম রাইট টাইম, এবং আমাদের এই নতুন সরকারের উপরে আমার মনে হয় আমাদেরও একটা চাওয়া যে তারা যেন এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে এবং এটিকে যেন মানে সঠিকভাবে যেন এই জাহাজ কাটা শিল্পটাকে যেন বাঁচিয়ে রেখে সঠিক পদ্ধতিতে যেন সেই আমরা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার সুযোগে দেওয়া হয় এবং দুর্ঘটনাটা যেন এড়ানো যায়, সেই ব্যবস্থাপনাগুলো যেন। আমরা জানি যে এরই মধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে, গতকালকে সেই ব্যাপারটি এসেছে। তদন্ত কমিটি কি শুধু একটা মানে জাস্ট এই সংকটটা কিন্তু একটা প্রতিষ্ঠানের না, এটা প্রতিষ্ঠানের দুর্ঘটনা ঘটেছে বলে হয়তো সেটা আলোচনায় এসেছে, এটি কিন্তু ওভারঅল এই খাতের সমস্যা। তো তদন্ত কমিটি নিশ্চয়ই খুব দ্রুত দিবে, কিন্তু আমরা তাদের সাথে নিশ্চয়ই এইটাও প্রত্যাশা করি যে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা এড়ানো যায়, সেই ব্যাপারেও তারা সাজেশন দেবেন।
আমরাও চাই। দেখুন, একসময় কিন্তু আমাদের এই জাহাজ ভাঙার যে শিল্পটা ছিল আরও অনেক বেশি বিস্তৃত ছিল, ধীরে ধীরে কিন্তু এটা সংকুচিত হয়ে আসছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু সেই সুযোগটা লুফে নিচ্ছে। তো আমরাও চাচ্ছি যে এটা যেন অব্যাহত থাকে, অবশ্যই সেটা কমপ্লায়েন্স মেনটেন করে বাংলাদেশ পরিবেশ এবং অন্যান্য দিকগুলো জানমালের যে ক্ষতি সেগুলোকে রক্ষা করেই যেন এই শিল্পটা যেন টিকে থাকে। তাহলে আমাদের দেশের অর্থনৈতিকভাবে এটা একটা বিশাল মানে সম্ভাবনাময় খাত। এবং আমাদের এই যে এখানে কাঁচামালগুলো আছে সেগুলো শুধু আমাদের দেশের আমাদের শিল্পের জন্যই শুধু লাগছে না, আমাদের এখানে থেকে কাটা অনেক আইটেমগুলো আছে সেগুলো কিন্তু আমরা আবার আমাদের অনেকেই জাহাজের অনেক বিভিন্ন পার্টস থেকে আরম্ভ করে জেনারেটর এগুলোকে রপ্তানি করেও কিন্তু আমাদের অনেকেই এখান থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তো এই সম্ভাবনাটাকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে। তবে অবশ্যই সেটা আপনার বাংলাদেশ সরকারের এবং আন্তর্জাতিক যে কতগুলো নীতিমালা আছে সেগুলোকে মেনেই কিন্তু এই জাহাজ ভাঙা শিল্পটাকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, টিকিয়ে রাখতে হবে। জনাব খায়রুল আলম সুজন, অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। অনেকভাবে বিশ্লেষণ করছিলেন মূলত জাহাজ শিল্প নিয়ে আপনি বলছিলেন, এবং একই সাথে জাহাজ ভাঙা যে শিল্প সাম্প্রতিক দুর্ঘটনা ঘটেছে সেটি নিয়ে আপনি আলোচনার সাথে আলোকপাত করছিলেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য সংলাপে। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে।